অনেক দিনের বিরতির পর আবার ফিরে এলাম আমি স্টোরি টিউনার আবিরা। মনে আছে তো আমাকে? আবার না হয় বসুক আমাদের বৈঠকি আড্ডা। মেনু কার্ডের একদম শেষ পাতে থাকে পান। আমরা না হয় একটু উল্টো পথেই হাঁটি। এই সিজন শুরু হোক পান দিয়ে। হ্যাঁ, নামটা একটু বদলেই দিলাম, বৈঠকি আড্ডা। কারণ এবার শুধুমাত্র খাবার নয়, নিয়ে আসছি আরো কিছু চটপটে জিনিস। কি সঙ্গে আছো তো তোমরা? পান নামটির সাথে আমরা সবাই পরিচিত। আর তাছাড়া পানের তো নানা রকম প্রকারভেদ রয়েছে। সাদা পান, মিষ্টি পান, বেনারসি পান, আরো কত কত গালভরা নাম। চব্য চস্য লেজ্জ পেয়েও যতই উদরস্থ হোক, যতক্ষণ না মুখে পানটি পড়ছে মন খুশ হয় না। বাঙালির বড় প্রিয় বন্ধু এই পান। বাঙালিরা মনে করেন ব্রহ্মা তুষ্ট সুপারিতে, বিষ্ণু পানে, মহাদেব চুনে। পানের খিলিতেই বাস করেন এই তিন দেবতা। পান তো আমরা সবাই খাই, কিন্তু পান তৈরির সময় নখ বা মোটা দিয়ে পানের মাঝ বরাবর ছিঁড়ে ফেলা হয়। খাওয়ার সময় দাঁত দিয়ে কেটে ফেলা হয় খিলির আগা। কিন্তু কেন বলতো? পুরাণ বলছে, মার্কণ্ডেয় পুরাণে রয়েছে, পানের অগ্রভাগে পরমায়ু, মূল ভাগে যশ এবং মধ্যে লক্ষ্মীর অবস্থান। সেই জন্যই এই তিন ভাগ ফেলে পান খেতে হয়, না হলেই গন্ডগোল। মূল ভাগ খেলে কঠিন রোগ, অগ্রভাগ খেলে হবেন পাপের ভাগী, কমবে আয়ু, আর পানের বোঁটা খেলে নষ্ট হবে বুদ্ধি। পিকও ফেলতে হবে নিয়ম মেনে। পান সুপারি মশলায় তৈরি প্রথম রস বিষের সমান, দ্বিতীয় রস রেচন, তৃতীয় রসই হলো অমৃত। সেজন্যই প্রথম দুবারের রস খাওয়া চলবে না মোটেই। বাংলার লোককবিতা বা ছড়ায় বারবার এসেছে পানের অনুষঙ্গ। এই যেমন ধরুন না, আমাদের খুব পরিচিত একটি কবিতা, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। বা ধরুন, আয়রঙ্গ হাটে যাই এক কিলিফান কিনে খাই, পানের ভিতর ফোঁপড়া মায়ে ঝিয়ে ঝগড়া। অথবা ধরুন, বাবু বলেছেন যেতে পান সুপারি খেতে, পানের ভিতর মৌরি বাটা, ইস্কাবনের ছবি আটা। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই পান এলো কোথা থেকে? পণ্ডিতদের মতে পান অস্ট্রো এশিয়াটিক, ইন্দো আরিয়ান নয়। আদি ঠিকানা ফিলিপাইন্স, সেভিস কিংবা জাভা, বর্নি। তবে ভারতীয়দের ধারণা পান একান্ত স্বদেশী। যদিও আদিকালে পৃথিবীতে পান ছিল না, মহাভারতে পানের উৎপত্তির এক দিক নির্দেশ করা হয়েছে। অশ্বমেধ যজ্ঞের সময় পানের জন্য দুনিয়া তোলপাড় করেন পঞ্চপাণ্ডব। হস্তিনাপুর ছাড়িয়ে নানা দিকে খোঁজ পড়ে যায়, কিন্তু কোথাও পান নেই। খুঁজতে খুঁজতে সন্ধানীরা পৌঁছান পাতালপুরীতে, সাপের রানীর ঘরে। তখন বাসুকি তাদের খোঁজে সন্তুষ্ট হয়ে উপহার দেন হাতের কনিষ্ঠ আঙুল। সেই আঙুল মাটিতে পুঁতলে জন্মায় পানের বল্লরী। সে গাছে ফুলও নেই, ফলও নেই, কেবল কচি সবুজ পাতা আছে। সংস্কৃতে তাই পানের আর এক নাম কি বলুন তো? নাগবল্লরী। এখানেই শেষ নয় কিন্তু, দাঁড়ান, অন্য গল্পও আছে। পুরাণে রয়েছে, সমুদ্র মন্থনে উঠেছিল হলাহল। সেই বিষের ভাণ্ড নিয়ে মহা বিপদে পড়েন দেবকুল। অবশেষে সেই বিষ গলায় ধারণ করে দেবাদিদেব হলেন নীলকণ্ঠ। বিষের জ্বালায় কিছুক্ষণের জন্য তিনি মূর্ছাও গিয়েছিলেন। ঠিক তখন তার কপালের ঘাম আর শরীরের ময়লা জমানো হলো তামার পাত্রে। সেই মিশ্রণ থেকে জন্মায় এক সুদর্শন পুরুষ। নারায়ণ তার নাম রাখেন তাম্বুল পুত্র। জন্মানোর পর সে যায় নাগলোক। তার রূপে মুগ্ধ হয় নাগকন্যা, বিয়ে হয় দুজনের, জন্মায় পান রূপী নাগবল্লরী।
অনেকে আবার মনে করেন অর্জুন স্বর্গ থেকে চুরি করে এনেছিলেন পানের চারা, পুঁতেছিলেন রাজবাড়ির বাগানে, সেখান থেকেই মর্তে পানের প্রচলন। কে জানে বাবা, কিন্তু ইতিহাস বলছে 2000 খ্রিস্টপূর্বাব্দে লেখা ভিয়েতনামি বই লাইফ স্টোরি অফ ট্যান অ্যান্ড ল্যাংয়েও পানের কথা লেখা আছে। সে তো মহাভারতেরও আগের কথা। পান কিন্তু এককালে ছিল খুবই দামি। মনসা মঙ্গলে রয়েছে এমনই এক গল্প। চাঁদ সদাগর বাণিজ্য করতে গিয়ে উপস্থিত হন আজব এক দেশে। সপ্তডিঙা নোঙর হয়। সদাগরের সঙ্গে দেখা করতে আসেন কোতোয়াল। সদাগর তখন পান খেতে ব্যস্ত। সোনার বাটা থেকে পান, সুপারি, চুন দিলেন অতিথিকে। কোতোয়াল চুনকে দই ভেবে চেটে খেলেন আর পানকে দিলেন ফেলে। চাঁদ বুঝলেন এ দেশের লোক পানের ব্যবহার জানেন না। ব্যবসায়ী বুদ্ধি উস্কে উঠল। পান পাতার বদলে দেশে নিয়ে ফিরলেন হিরে মানিক। এ তো গেল পুরাণের গল্প কথা। বাস্তবেও রয়েছে পানের ঝুড়ি ঝুড়ি গল্প। আরবি হেকিম আতা ইবন আহমদ বলেছিলেন পানের নাকি অনেক গুণ। দোষ একটাই, আরব মুলুকে আনতে না আনতেই পান যায় শুকিয়ে। তাহলে উপায়? ইয়েমেনের লোকজন তাই এদেশ থেকে ওদেশ খাঁটি মধুতে ভিজিয়ে নিয়ে যেত পান পাতা। এতে পান শুকিয়ে তো যেতই না, উল্টে হতো আরো মিঠে। 1295 সালে মার্কো পোলো গুজরাতে আসেন। সেখানকার বাসিন্দাদের দাঁতের হাল দেখে অবাক হয়ে যান। লিখেছিলেন এটা এক ধরনের পাতা চিবানোর ফল। সেই পাতা চিবলে চেহারা খোলতাই হয়। 15 শতকে বিজয়নগর আসেন আব্দুল রাজ্জাক। রাজ দরবারে পৌঁছাতেই রাজা তার হাতে তুলে দেন সুগন্ধি পান। সিংহাসনের পাশে সব সময় থাকতো মজুদ তাম্বুল করঙ্ক বাহিনী। 1548 সালে এদেশে এসেছিলেন পর্তুগিজ পর্যটক বারবোসা। পান নিয়ে তিনি বলেন, চিবুলে মুখ লাল হয়, দাঁত কালো, তাছাড়া পান তৃষ্ণা হরে, মাথা ঠান্ডা রাখে। 17 শতাব্দীর ইতালীয় পর্যটক মান্নুচির অভিজ্ঞতা আবার একদম অন্য ঘরানার। পান খেয়ে মুখ রাঙানো লোকদের দেখে ওর দৃঢ় ধারণা হয় এদের ভয়ানক কোনো অসুখ করেছে। এরপর আবার এক মেম সাহেবের অনুরোধে প্রথমবার পান খেয়ে দাঁত ছিরকুট দিয়ে ভিমড়ি খেয়েছিলেন তিনি। একই শতকে আসেন গার্সিয়া ওর্টা। পান সম্পর্কে তিনি লিখেছিলেন, ভারতীয়রা সব সময়ই পান চিবুচ্ছে, বিশেষ করে মেয়েরা। পানের সঙ্গে থাকে সুপারি, চুন, খয়ের, কর্পূর। লক্ষ্য করলে দেখবে ও দেশের মানুষের বুড়ো আঙুলের নখ বড়, কেননা তাতে পানের শিরা ছিটতে সুবিধা হয়। পান খুবই উপকারী। পানে মাথা সাফ, পেট সাফ, দাঁত ও মাড়ি অটুট। তবে পান খেয়ে মেয়েদের ঠোঁট রাঙানোর যে প্রথা, তা শুরু মুঘল রাজদরবার থেকেই। শুরু করেন স্বয়ং নূরজাহান। তাহলে বন্ধু বলো, কি বুঝলে? পান খাওয়ার আগে এত কিছু কি ভেবেছিলে কোনোদিন? আরে না না, এত ভাবাভাবির দরকার নেই। মন দিয়ে প্রাণ দিয়ে পান খাও আর মুখ আর ঠোঁটকে লাল টুকটুকে বানাও। আজ তাহলে চলি, টাটা।